আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের প্রধান বিচারপতি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না। অলরেডি তিনি কিন্তু ব্যক্তিগত আলোচনায় জানিয়েছেন তার খুব কাছের মানুষদের, তিনি হয়তো এইভাবে যদি বিচার অঙ্গন চলতে থাকে এবং প্রধান বিচারপতি হিসেবে যদি তিনি আহ, কোনো ব্যবস্থা না নিতে পারেন, কারণ আলটিমেটলি দায় তার কাঁধেও বর্তায়, কারণ হি ইজ দ্য লিডার, সেক্ষেত্রে তিনি পদত্যাগ করে চলে যাবার কথাও ভাবছেন। যদিও ডিসেম্বরে তার বয়স হয়ে যাবে, তার অবসরে যাওয়ার বয়স হবে, কিন্তু তিনি এতটাই ফেড আপ যে তিনি এখন ভাবছেন যে প্রয়োজনে তিনি যে কোনো সময় পদত্যাগ করে চলে যেতে পারেন। এমনি তিনি তাকে যারা চেনেন, তার লাইফস্টাইলটা কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাইফস্টাইল করে। তিনি একটু কালচারাল কালচারাল মাইন্ডের লোক। হ্যাঁ, তিনি এই এত ঝই ঝামেলা পছন্দ করেন না। যেখানে আমাদের অতীতের প্রধান বিচারপতিরা 7 দিনই কাজ করতেন প্রায়, সেখানে তিনি ছুটি কাটান সপ্তাহে 2 দিন। সেটা তার লাইফস্টাইলের ব্যাপার। কিন্তু এই যে বর্তমানে বিচারালয়ের যে অবক্ষয়, এটা তিনি কিছুতেই নিতে পারছেন। এবং তার বাবাকে যারা চিনতেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, যিনি 91 এবং 96 সালে দুটো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এবং আমাদের অনেকেরই সৌভাগ্য হয়েছিল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের সান্নিধ্য লাভের, এবং তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে খুব আইনজীবীদের মধ্যে সামনের সারির ভূমিকা রেখেছেন। তখনও তার সাথে আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে, আমাদের মেডিকেল কলেজেও তিনি এসেছেন। তো তার সন্তান হিসেবে, এবং একদম আমার মনে হয় না একদম নষ্ট হয়ে গেছে, কিছুটা বিবেক বোধহয় তার অবশিষ্ট আছে। তো এই কারণে তিনি এখন পদত্যাগের কথা ভাবছেন, এবং তিনি যদি কোনো একদিন পদত্যাগ করে চলে যান, আমি অবাক হব না, কারণ তিনি এই চাপগুলো নিতে পারছেন না। তার উপরে আসিফ নজরুলদের পরোক্ষ চাপ। হ্যাঁ, কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হবে, এটা মোটামুটি বিহাইন্ড দ্য সিন একটা ঐকমত্য হয়েছে, কিন্তু কে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এবং এই বর্তমান ইউনুসকে কেয়ারটেকার সরকার হিসেবে গেলানোর যে ষড়যন্ত্রটা চলছে, সেইখানেই সৈয়দ ইশতিয়াকের কিছুটা আপত্তি রয়েছে। যাই হোক, আমরা দেখি কি হয়। বিচারাঙ্গনকে, একটা দেশ যখন তার বিচারাঙ্গন যখন ধ্বংসের মুখে যায়, তখন সেই দেশের অনেকগুলো অর্গানিক ক্ষতিগ্রস্ত হয়। তো এই অবস্থায় কেয়ারটেকার ফিরবে বা কেয়ারটেকার ফিরুক, এটা অনেকেই চাইছে। এর মধ্যে আওয়ামী লীগ যখন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চায়, তখন ইনুস গঙের ঘুম আরো হারাম হয়ে যায়। সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 16 নভেম্বর রবিবার বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এই কঠোর নির্দেশনা দিয়েছেন। ডিএমপির একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে দৈনিক কালের কণ্ঠ এই রিপোর্টটি ছেপেছে। আমি দৈনিক কালের কণ্ঠের রিপোর্ট থেকে এটি কোট করেছি। আরো অন্যান্য গণমাধ্যমে এসছে যেটি বললাম। এতে বলা হয়েছে, ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেছেন, আমি ওয়্যারলেসে অর্থাৎ বেতার বার্তায় বলেছি, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। দর্শক, এটা আমাদের আইনেই বলা আছে, এই কথাটি আপনাদের স্মরণ রাখতে আমি অনুরোধ করব। 16 নভেম্বর সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সাথে এক সাক্ষাৎকারেও তিনি এই আদেশের পক্ষে যুক্তি দিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, আমি এমন একটি নির্দেশ দিয়েছি, যদি কেউ বাসে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের উপর আক্রমণ করে, তাহলে তারা কি চুপ করে বসে থাকবে? এটিও আপনাদেরকে আমি একটু মনে রাখতে অনুরোধ করব। এটা আমাদের আইনেই বলা আছে, তাহলে তারা কি চুপ করে বসে থাকবে? দুটো লাইন একটু মনে রাখবেন। এর আগে গত 11 নভেম্বর দুপুরে নিজস্ব বেতার বার্তায়, চট্টগ্রাম মহানগরী অঞ্চলে চট্টগ্রাম মহানগরীর থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন। ওই বেতার বার্তায় পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মুডে থাকবে। এই জন্য সব দায় নিজে বহন করবেন বলেও সহকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি। টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, 2টি গ্যাস গান এবং টিম ইনচার্জকে 9mm পিস্তল বহন করতে তিনি বলেছিলেন। এগুলো আপনারা জানেন। কেন বলছি, আমি আসবো সেই কথায়।
অভ্যন্তরীণ বেতার বার্তায় যে নির্দেশনা তিনি দিয়েছেন তাতে মানে ওই বিষয়টি প্রকাশ্যে আসার পর গণমাধ্যম কর্মীরা তাকে ছেকে ধরেছে, নানান প্রশ্ন করেছে। সে প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যাননি, বিষয়টি স্বীকার করেছেন। সিএমপি কমিশনার হাসিব আজিজ তখন বলেছেন, বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে, তা হতে পারে না। এজন্য সন্ত্রাসীদের দেখা মাত্র এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছি। সিএমপি কমিশনারের প্রকাশ্যে যে গুলি চালানোর নির্দেশ, এটিতে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশক উদ্বেগ জানিয়েছে, আরো অন্যান্য সংগঠনও এটি নিয়ে উদ্বেগ জানিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলেছে যে এটি হচ্ছে সাংবিধানিক সুরক্ষার উপর নির্লজ্জ আক্রমণ। এ ধরনের নির্দেশ সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করার শামিল, যা সংবিধান, আইনের শাসন ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। দর্শক, আপনারা জানেন যে আমাদের মানবাধিকার মানদণ্ড নিয়ে গত বেশ কয়েক মাস ধরেই কিন্তু বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠন রয়েছে তাদের কাছ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে চিঠি লিখেছে, অনেকে অনেক জায়গায় অভিযোগ করেছে। জাতিসংঘ আপনার যেটা মানবাধিকার এটাকে কি বলা হয় যে কমিশন, সেখানেও প্রশ্ন করা হয়েছে, চিঠিপত্র দেওয়া হয়েছে। আসলে সরকারের সেদিকে খুব একটা মনোযোগ নেই। আবার একটু বলি, প্রসঙ্গত মনে পড়লো যে এরও আগে যে 11 নভেম্বরের আগে মানে এবছরের 13 আগস্ট মানে 2025-এর 13 আগস্ট এই সিএমপি কমিশনার তার অফিসারদের আত্মরক্ষায় অবিলম্বে গুলি করার অবিলম্বে গুলি করার জন্য একটি ভয়ঙ্কর নির্দেশ জারি করেছিলেন। পরামর্শ দিয়েছিলেন কোনো দ্বিধা ছাড়াই মাথা, বুক বা পিঠে গুলি করার জন্য। এগুলি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক নিন্দা হয়েছে। সব মিলিয়ে এইসব ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট সবাইকে মনে করে দিয়েছে যে বাংলাদেশ সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ব্যতীত হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্দেহভাজন অপরাধীকেও, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইনি প্রক্রিয়া ব্যতীত হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুলি চালানোর নির্দেশ রাষ্ট্রের নীতি ও আইনি কাঠামোর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আইন ও সালিশ কেন্দ্র এ ধরনের বক্তব্যের বিষয়ে সরকারকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু মানে 11 তারিখ যদি ধরেন, তারপর 16 তারিখ, 5 দিন পরও যখন রাজধানীতে মানে খোদ ডিএমপি কমিশনার এমন প্রাণঘাতী নির্দেশনা দেন, তখন বুঝতে বাকি থাকে না মানবাধিকার সংগঠনগুলোর এই যে আহ্বান, এটা সংশ্লিষ্টদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। ইতিমধ্যেই এই আদেশের নিন্দা জানিয়েছেন নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার মানে এক এক্সপোস্টে তিনি বলেছেন, ডিএমপি প্রধান পুলিশকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, এই অবৈধ ইউনূস শাসন ব্যবস্থা ঠিক এই কারণেই আমার মাকে বিচারের মুখোমুখি করেছে। দর্শক, যে কথাটি বলছিলাম যে আপনাদের স্মরণ করতে, মানে এই প্রশ্নগুলো উঠবে, কিভাবে উঠবে সেটি দেখতে বলছি। তিনি বলছেন যে ঠিক এই কারণেই, মানে এই ধরনের নির্দেশনার কারণেই এই অভিযোগটি আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আইসিটিতে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তার অডিও রেকর্ড, যে লেথাল উইপেন ব্যবহারের যে নির্দেশনা, এইসব নিয়ে তাকে এই বিচারের মুখোমুখি করা হয়েছে। তা করা হোক, আইনের গতিতে চলুক, আমাদের বলবার কিছু নেই। কিন্তু জয় বলছেন, আমার মাকে ঠিক এই কারণে, কোন কারণে? ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার যেই ধরনের নির্দেশনা দিয়েছেন, যদি তার মা দিয়ে থাকেন, কারণ তার মা, আমি বলছি শেখ হাসিনা আবার এটি অস্বীকার করেছেন, আসলে সে কথায়। তো তিনি বলছেন, তাই ইউনূস, ঢাকা পুলিশ কমিশনার এবং এই শাসন ব্যবস্থার সকলকে ভবিষ্যতেও বিচারের মুখোমুখি হতে হবে। এটি সজীব ওয়াজেদ জয় তার জায়গা থেকে বলেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি তার কথা বলবেন। আমার সেটি নিয়ে কোনো মন্তব্য নেই, মূল্যায়ন নেই, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে গত বেশ কিছুদিন আগেও 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও যে ইউনূসের কাছে সুরক্ষা জোরদার করার আবেদন জানিয়েছে, সতর্ক করে বলেছে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের নীতি, মানে এই যে আগ্রাসী
ব্রাশ ফায়ার করতে হবে, গুলি ব্যবহার করতে হবে, গুলি করতে হবে, দেখা মাত্র গুলি করতে হবে, এই ধরনের নীতি পুলিশকে দলীয় আইন প্রয়োগকারী সংস্থায় রূপান্তরিত করার ঝুঁকি তৈরি করবে। তা এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এখন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস আছেন রাষ্ট্র ক্ষমতায়। এখন যদি কেউ এটি প্রভাব বিস্তার করেও থাকে, এটি কিন্তু তার ইমেজ ধরে টানাটানি করবে, এটি তো মাথায় রাখতে হবে। মানবাধিকার কর্মীদের তীব্র প্রতিক্রিয়ার বিপরীতেও যখন ডিএমপি কমিশনার এমন নির্দেশনা দেন এবং বলেন যে এটা তাদের আইনেই আছে, যে আগে বললাম এটা তাদের আইনে আছে, তিনি বলেছেন, তখন সাধারণ মানুষ যদি জানতে চায় গত বছর জুলাই আগস্টে একই রকম ঘটনার জন্য বা একই রকম নির্দেশনার জন্যই তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেককে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে। তো এটা কি খুব ন্যাচারালি নয় যে এটা নিয়ে প্রশ্ন উঠবে? সজীব ওয়াজেদ জয় তো প্রশ্ন করেছেনই, এবং তিনি সময় ফিরলে তাদের পক্ষে কি করবেন সেটিও বলেছেন, আইনের আওতায় আনবেন, বিচারের আওতায় আনবেন। তার মানে কি, আমরা এখন চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দেখছি তিনি আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, তার মানে এখন যারা আছেন তাদের জন্য এটি হুমকি হয়ে থাকলো। কেন বলছি কথাটি? কারণ গত বছর যেভাবে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, মানে জুলাই আন্দোলনের সময়, এটি আমরা সকলেই জানি, কে করেছে, কিভাবে করেছে সেটি বের করাই তো রাষ্ট্রের কাজ, সেটি আমি আপনি বললে তো হবে না। এবং পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে, তার সঙ্গে আরো অনেককে। তারপরে একে একে রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে, ব্যাপক জানমালের ক্ষতি সাধন করা হয়েছে। যদি সেটির সঙ্গে তুলনা করা সমীচীন নয়, কিন্তু যদি আপনি তুলনা করেন এখনকার অবস্থা কি তখনকার মতো? নিশ্চয়ই নয়। এখন কি হয়েছে, ককটেল ফুটেছে এখানে সেখানে বিভিন্ন জায়গায়, আমি এটিকে মোটেই সমর্থন করছি না, এটিকে নিন্দা জানাচ্ছি, তীব্র ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, এরও প্রতিবাদ জানাচ্ছি। তারপরে এবার তো এমন হয়নি যে কোনো পুলিশ সদস্যকে হত্যা করেছে, এমন ঘটনা, দুঃখজনক ঘটনা কিন্তু ঘটেনি, এমন ঘটনা ঘটুক এটি আমরা কখনো প্রত্যাশা করি না। তা সত্ত্বেও যদি ডিএমপি এবং সিএমপি কমিশনার এমন নির্দেশনা দিতে পারেন বা দেন, তা কি একই ধরনের ঘটনায় বিচারের মুখোমুখি হওয়াদের, মানে চৌধুরী আব্দুল্লাহ মামুন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মানে এদের সঙ্গে বিষয়টি প্রাসঙ্গিক হয় কিনা, করে কিনা? আপনারাই এই প্রশ্নের জবাব দিতে পারবেন। কারণ মানুষ যদি প্রশ্ন করে, বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবে সরকার, কি জবাব দেবে পুলিশ? এই পুলিশেরই সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে আপনার ঊর্ধ্বতন নির্দেশ পেয়ে আন্দোলনকারী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছেন, এমন অভিযোগই তো এখন বিচারের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। এটি আলাদা কথা, তিনি অ্যাপ্রুভার হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন, তিনি বলেছেন কে কি নির্দেশ দিয়েছে, তিনি কতটা পালন করতে বাধ্য হয়েছেন। কারণ এই যে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়ে তিনি এমন কাজ করতে বাধ্য হয়েছেন, ওই যে আপনাদের মনে রাখতে বলছিলাম, এমনটা তো আইনেই আছে, এখনকার ডিএমপি কমিশনার বলছেন। তো যদি আইনেই থাকে, সেটি আবার শাস্তিযোগ্য অপরাধ হয় কি করে? প্রেক্ষাপটটি দেখা দরকার, কোন প্রেক্ষাপটে পুলিশ বা সেনাবাহিনী বা অন্য কেউ, মানে আপনার যারা আইনত অস্ত্রধারী, অস্ত্র নিয়ে মুভ করতে পারে, দায়িত্ব পালন করতে পারে, তারা কেন গুলি করেছে বা আসলে কি করেছে, সেটি তো আসলে শনাক্ত হওয়া দরকার, সেটি আমাদের বের করা দরকার। তা না করে যদি আমরা শুধু এই বিচারের নামে এসব করতে থাকি, এই বিচার কি আমরা সারা জীবন করতে থাকবো? এই কারণেই বলছি যে আইজিপি মামুন বলছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে বাধ্য হয়েছেন। আবার আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, সাধারণের জানমালের নিরাপত্তার জন্য আইনের মানে বিধি মোতাবেক, নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করেছেন। এখানে কিছু ব্যত্যয় যদি ঘটে থাকে, ঘটতে পারে, এমনটিও তিনি বলেছেন, তবে সেজন্য তিনি দায়ী নন বলে স্পষ্ট করে তিনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একই ধরনের প্রায় ঘটনা, যদিও এখনকার ভয়াবহতা কম, বিভৎসতা কম, সহিংসতা অনেক কম সেই তুলনায়, তাহলে একই যাত্রায় তারপরও পৃথক ফল হতে পারে কিনা? মানে আইন কি দুই ক্ষেত্রে 2 বছরের জন্য বা 2 প্ল্যাটফর্মের মানুষের জন্য দুরকম শাস্তির কথা বলতে পারে আইন? আচ্ছা, এইসব যুক্তিতর্ক
একটু দূরে সরিয়ে রাখি, একটু সরল প্রশ্ন করি। এটা হয়তো আজকে আমি করছি বা আরো কেউ হয়তো করছেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, অনেকেই এই প্রশ্ন করবেন। তখন কি জবাব দেবেন ডিএমপি সিএমপি কমিশনার, কি জবাব দেবেন আমাদের এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্ট অন্যরা? মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্তিতে নোবেল বিজয়ীর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক প্রাণঘাতী শক্তি প্রয়োগের এই নির্দেশনার পেছনে কি কারণ থাকতে পারে? এখন মানুষ যদি ভুলে চক্করে ভেবে বসে, যেমন 24 জুলাইতে হয়েছে এর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রীকে, এখনকার ঘটনার জন্য কেউ যদি প্রধান উপদেষ্টাকে দায়ী করেন, তার ব্যাখ্যা কে দেবে, তার জবাব কে দেবে, তার আইনি মোকাবেলা কে করবে? এটি তো আজকে ভাবা দরকার। আচ্ছা, যাই হোক, শেষ করি। এই যে মামলাটি চলছে আইসিটিতে, এই ট্রাইব্যুনালে মামলার রায় 17 নভেম্বর হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম কি তার আগের রাতেই ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল ফুটেছে, বিস্ফোরিত হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেল ফুটেছে। রাজধানীর কারওয়ান বাজার এবং বাংলা মোটরে এনসিবির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটেছে এবং এর পাশাপাশি দুর্বৃত্তরা বাসেও নাকি আগুন দিয়েছে। গণমাধ্যম থেকে এই তথ্যগুলো আমি নিয়েছি। ঢাকার বাইরেও এরকম অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন এই জায়গায় আমি 2টি প্রশ্ন করব। একটি হচ্ছে, ডিএমপি কমিশনার গুলির নির্দেশনা দেওয়ার পরও, কারণ এই সন্ধ্যার পরের ঘটনা এগুলো, বিকেলে তিনি নির্দেশনা দিয়েছেন গুলির নির্দেশনা দেওয়ার পরও সহিংসতা বেড়ে গেল কেন? পুলিশ কেন এটি ম্যানেজ করতে পারছে না? যারা দিতে আসছে তাদেরকে কেন ধরতে পারছে না? তাদেরকে কেন গুলি মারতে পারছে না? এটি কিন্তু একটি সরল প্রশ্ন। 2 হচ্ছে, পুলিশ জানিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পুলিশকে সহায়তা করার জন্য বিজিবি আছে, বিবিএল সদস্যরা আছে, প্রয়োজন মতো সেনাবাহিনীও আছে। তাহলে এভাবে ককটেল কারা মারছে, মেরে পার পেয়ে যাচ্ছে কি করে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে কিভাবে? এত প্রস্তুতির পরও কেন সরাসরি গুলির নির্দেশ বা ব্রাশ ফায়ারের পরামর্শ দিতে হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। কারণ কি? কারণ হচ্ছে বিশ্ববাসীকে আমরা কি বার্তা দিতে চাইছি, দেশের মানুষকে, সাধারণ মানুষকে, গ্রামের মানুষকে, মফস্বলের মানুষকে আমরা কি বার্তা দিতে চাইছি? আমরা দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছি না, এই বার্তা দিব আমরা? যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন প্রধান উপদেষ্টা ইউনূস, আমরা কি তার কোনো গোলকধাঁধার ভিতরে পড়েছি? তা না হলে আমাদের এই দুরবস্থা হবে কেন? এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সক্ষমতা নিয়ে আমরা যুদ্ধ করব? মানে এই কথাগুলো কেন বললাম? অপ্রিয় শোনাবে নিঃসন্দেহে, ক্ষমা করবেন আমাকে, কোনো উদ্দেশ্য নয়, আত্ম উপলব্ধির জন্য প্রশ্নগুলো তুললাম। দিন শেষে এসব প্রশ্ন ছোট করবে আমাকে আপনাকে যতটা, তার চেয়ে বেশি করবে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে। কারণ তিনি আন্তর্জাতিক সেলিব্রিটি এবং তার সঙ্গে ট্যাগ লাগানো আছে, নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন তিনি। তার শাসনামলে এমন নৈরাজ্য, এমন হুমকি, প্রাণঘাতী হুমকি দায়িত্বশীলদের মুখ থেকে যদি মানুষ প্রশ্ন করে, তাহলে একই ধরনের অপরাধে যে বিচার প্রক্রিয়া আমরা দেখছি, আওয়ামী লীগ এটিকে প্রহসন বলছে, সাধারণ জনগণ এটিকে কি বলবে? সেদিকে মনোযোগ দেওয়া দরকার সংশ্লিষ্ট সকলের। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়টা বেরোচ্ছে, আমি খুবই এক্সাইটেড, উত্তেজিত। সেই অপরাধের কোন কোনগুলোর বিচার প্রথম দিন হয়ে যাবে এবং আমরা একটা কি যেন এটাকে বলে যুগান্তকারী, আন্তর্জাতিক মানের, স্বচ্ছ ইত্যাদি ইত্যাদি রায় দেখতে পাবো। এটা নিয়ে গবেষণা করা শুরু করলাম, মানে একটু পড়ছিলাম আর কি। গবেষণা কথাটা বললে একটু জিনিসটা ভারী কি শোনায়। হঠাৎ করে মনে হইলো দাঁড়ান, এই ওই আলাপে যাওয়ার আগে একটা গল্প বলে ফেলি, কারণ ভিডিওর লেন্থ, দৈর্ঘ্য আমাকে বাড়াতে হবে এবং সেটা বাড়াতে হলে গল্পটা বলতে হবে। গল্পটা হচ্ছে, একজন লোক খুব হাই স্পিডে, খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তো তাকে একজন ট্রাফিক সার্জেন্ট আটকানোর পরে বলল, আপনি তো স্পিড লিমিট এখানে 70 মাইল পার আওয়ার, আপনি এখানে 120 মাইলে চালাচ্ছেন। তো লোকটা বলছে, কি করব ভাই, আমি তো একটু 1 লিটার মদ খেয়ে ফেলেছি, আমি খুব ড্রাঙ্ক, মাতাল, এই জন্য চালাচ্ছি। বলেন কি, আপনি এতটুকু মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন, বেআইনি, জানেন না? বলে কি করব,
দেখেন আমার তো এই পিছনে বুটের মধ্যে আমার দুইজনকে মার্ডার করে খুন করে আমি এটা বুটের মধ্যে নিয়েছি পিছনে রাখা, তা লাশ টাশ দেখে একটু নার্ভাস হয়ে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে। লোকটা আরে সর্বনাশ, বলে আপনি পিছনে মেরে দিয়েছেন? বলে হ্যাঁ মেরে দিয়েছি, আমার সাথে তো একটা পিস্তল আছে, পিস্তল দিয়ে 2 রাউন্ড গুলি করেছে, 4 রাউন্ড আমার সাথে আছে। এখন তো ট্রাফিক সার্জেন্ট নিজে একটু নার্ভাস হয়ে গিয়েছে, কারণ এটা তো বিরাট অপরাধী তো, এবং তার সাথে বন্দুক আছে, পিস্তল আছে, গুলি করে দিবে। সুতরাং ট্রাফিক সার্জেন্ট একা আর সাহস পেল না, সে ওয়্যারলেস দিয়ে সাথে সাথে তার সিনিয়র অফিসারকে এখানে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে স্যার এই ঘটনা। তো সিনিয়র অফিসার আরো কিছু সৈনিককে নিয়ে, পুলিশকে নিয়ে এটাকে গাড়িটাকে ঘেরাও করলেন, ঘেরাও করে কাছে গিয়ে দরজা নক করলেন। লোক খুলছে, হ্যাঁ অফিসার গুড আফটারনুন, কি হয়েছে? আপনার পিছনের বুট খোলেন। হ্যাঁ খুললাম। তো পিছনের বুট খুলে দিয়েছে, পিছনের ওই গাড়ির পিছনের ডালা খুলে দেখা গেল ওখানে কিছু নাই। বলে আপনার সাথে নাকি আপনি নাকি 2 জনকে মার্ডার করেছিলেন। বলে কি বলে এইগুলা? বলে দেখি আপনার সামনের ড্রয়ারটা খুলেন গাড়ির, দেখি তো ওইখানের মধ্যে একটা পিস্তল আছে নাকি। সবাই খুব বন্দুক টন্দুক ধরে বসে। লোকটা খুলে দিয়েছে, ওটার ভিতরে কিছু নাই, ওটার ভিতরে 2-1টা কাগজপত্র রাখা আছে, কিছু নেই। বলে কি এইসব শুনলাম, আপনি কি মাতাল নাকি? দেখি হা করেন তো। তারপর ওই যে যন্ত্র যেটা দিয়ে দেখে কেউ ড্রাঙ্ক কিনা না, এটা দিয়ে বলছে এটার মধ্যে শ্বাস ফেলেন। তো শ্বাস ফেলেছে, শ্বাস ফেলার পরে তো নর্মাল, ও মদ খায়। বলে তাইলে ঘটনাটা কি ঘটলো? আপনার নামে এত কিছু শুনলাম। বলে কে বলেছে এত কিছু? বলে এই যে ট্রাফিক সার্জেন্ট বলেছে। বলে ভাই এই লোকটা খামোকা কি না কি বলেছে আমি তো জানি না, এখন আর কিছু না পাইলে বলবে হয়তো আমি স্পিড করতেছিলাম, হয়তো বলবে এখন আমি 70 মাইলের গাড়ি 120 মাইলে চালাচ্ছিলাম, এটা বলতে পারে কিন্তু। তো সেই সিনিয়র অফিসার ঘুরে ট্রাফিক সার্জেন্টকে বললেন এই ঘটনা কি হচ্ছে, আটকাইলা কেন? বলে স্যার 70 মাইলের এখানের মধ্যে 120 মাইল চালাচ্ছিল, এই জন্য প্রথমে আটকাইছে। চুপ, আর মিশা কথা বলবা না, এনাফ মিশা কথা বলছো তুমি। খামোকা একটা সাধারণ নাগরিককে এখানের মধ্যে তুমি হয়রানি করতেছো। ভাই আপনি জানতো, আপনি গাড়ি নিয়ে যান, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। এই গল্পটা কেন বললাম? কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলা সাব গল্প তৈরি করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করে ফেলতে পারবেন, আপনার যে মূল অপরাধ ছিল 70 মাইলের জায়গায় 120 মাইলে চালিয়ে যাওয়া, সেটা তখন আর কেউ বিশ্বাস করবে না। ট্রাইব্যুনালে এখন যে রায়টা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হচ্ছে, খুব দ্রুত আকারে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সেই ঘটনা। এইখানের মধ্যে এমন ভাবে বিচারটাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সুকৌশলে, যাতে কোনো একদিন যখন এই বিচারগুলো পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিচার করা হবে, যখন বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরবে, তখন এই বিচারের রায় দিয়ে আসল অপরাধগুলো ঢেকে ফেলা হবে। আমরা কখনোই জানতে পারবো না ছাদগুলোতে কারা স্নাইপার ছিল, আমরা জানতে পারবো না 7.62 বুলেট যেটা কারো ব্যবহার করার কথা নয়, সেই বুলেট কারা ব্যবহার করছিল, সেই স্নাইপার রাইফেল গুলো কাদের কাছে ছিল, কিভাবে হত্যা করা হয়েছিল আমাদের বাংলাদেশের অগণিত ছাত্র জনতাকে। কারণ প্রথম থেকেই এই জিনিসটাকে বিতর্কিত করে ফেলার জন্য আজকে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয়তো একটা রায় ঘোষণা হয়ে গিয়েছে। আসুন আমি এই কথাগুলো একটু খুব পরিষ্কার করে বলি। আমরা জানি যে আজকে প্রথম যে রায়টা ঘোষণা করা হবে, এখানে 3 জন আসামি। একজন হচ্ছেন অবভিয়াসলি শেখ হাসিনা, দ্বিতীয় জন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন, এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি আইজিপি ছিলেন তখন। এই 3 জনের বিরুদ্ধে রায় হবে এবং অভিযোগগুলো কি কি, 5টা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই 5টা অভিযোগই এই পর্যায়ে প্রথম রায়ের জন্য খুবই বিপজ্জনক, গোটা ট্রাইব্যুনালকে, গোটা বিচার ব্যবস্থাকে একটা যে প্রহসন এবং একটা হাস্যকর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। আমি বলি, আপনারা অনেকেই জানেন না হয়তো এই 5টা অভিযোগগুলো। প্রথমত যে 14 জুলাই শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছেন সংবাদ সম্মেলনে, এবং বলে তিনি উস্কানি দিয়েছেন। এই উস্কানির জন্য এখন একটা বিচার হচ্ছে। ওকে, এইটা আমরা সকলেই দেখেছি যে তিনি সেটা বলেছেন, এবং আমি জানি না কিভাবে উস্কানি দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার আদেশ দিয়েছেন। আচ্ছা, আবু সাইদ হত্যা তৃতীয় অভিযোগ, চানখারপুলে 6 জনকে হত্যা করা হচ্ছে চতুর্থ অভিযোগ, এবং পঞ্চম অভিযোগ হচ্ছে যে আশুলিয়া 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। অমানবিক অপরাধ। আমরা 5 নম্বর থেকে যদি শুরু করি, কারণ আজকে ভিডিও লাইন বড় হয়ে যাবে এবং রায় ঘোষণার আগে আমরা প্রত্যেকটি স্পেসিফিক অভিযোগ নিয়ে হয়তো শুরু করবো। আমি জাস্ট আশুলিয়ার 6 জন পোড়ানোর কেসটা নিয়ে বলি। সেটার গুরুত্বপূর্ণ সাক্ষীকে, এটা গুরুত্বপূর্ণ সাক্ষী ট্রাইব্যুনালে দিয়েছেন ভাঙ্গারি ব্যবসায়ী মতিবর রহমান বুদ্দা। মতিবর রহমান বুদ্দা হচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শী, এবং উনি সাক্ষ্যে কি বলেছেন? উনি সাক্ষ্যে বলেছেন বেলা 2টার পরে, 5 আগস্ট বেলা 2টার পরে যখন শোনা গেল শেখ হাসিনা
দেশ ত্যাগ করেছেন, সরকারের পতন ঘটেছে, তখন ছাত্র জনতা পুলিশের থানার সামনে দিয়ে মিছিল করতে যাচ্ছিল। সেই সময় পুলিশ গুলি চালায়, সেখানের মধ্যে নিহত হন এই 6 জন। 5 জন তখনই নিহত হয়েছেন, একজন তখনও বেঁচে ছিলেন, এই পরে মারা গিয়েছেন। এই 6 জনকে নিয়ে পুলিশ গাড়ির মধ্যে রেখে লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলেছে। অমানবিক অপরাধ, কোন সন্দেহ নাই। কিন্তু বেসিক প্রশ্নটা যদি আসে, বেসিক কোয়েশ্চেনটা যদি আসে, বেলা 2টার পর শেখ হাসিনা দেশ ত্যাগের পরে, বা যখন শোনা গিয়েছে যে সরকারের পতন ঘটেছে, দেশ ত্যাগ ঘটে গেছে, তারপরে এই গুলাগুলির ঘটনাটা ঘটেছে। আমি সেই দিকে যেতে চাচ্ছি না, কারণ তখন অমানবিকভাবে বিভিন্ন থানায় আক্রমণ করা হচ্ছিল, পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছিল। আমরা জানি যে প্রেগনেন্ট পুলিশ অফিসারকে পর্যন্ত, নারী পুলিশ অফিসারকে পর্যন্ত ছাড়া হয় নাই, পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই অমানবিক অবস্থায় আশুলিয়ার ওই থানার সামনে দিয়ে যতই বলেন মিছিল যাচ্ছিল, আমরা সকলেই জানি ওই থানা আক্রমণ করা হয়েছিল এবং পুলিশ তার জীবন বাঁচাতে নার্ভাস হয়ে এই গুলিগুলো করেছিল এবং এই 6 জন মারা গিয়েছেন। যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমার শোক আছে। তারা তাদের বিক্ষোভ, তাদের আন্দোলনের জায়গা থেকে গিয়েছিলেন, সবই মানলাম। কিন্তু আইনের প্রশ্নে যদি আসেন, যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, তখন তিনি কি হেলিকপ্টার থেকে আদেশ দিয়েছেন? মানে উনি যখন ভারতে যাচ্ছিলেন বা ভারতে হয়তো তখন পৌঁছে গেছেন, তিনি কি সেখান থেকে আদেশ দিয়েছিলেন যে আসলে এই 6 জনকে পুড়িয়ে লাশ, গুলি করে মেরে পুলিশের মাধ্যমে লাশ পুড়িয়ে ফেলো? আপনারা দেখতে পাচ্ছেন এই বিচার ব্যবস্থার ফাঁকগুলা কি? এই ফাঁকগুলা কেন তৈরি করা হচ্ছে? এগুলো ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে, কারণ প্রথম এই রায়টাই আলোচনা হবে এবং পুরো জিনিসটা কোনো একদিন যখন এই রায়গুলো আবার রিভিউ হবে, পুনর্বিবেচনা হবে, প্রথম প্রশ্নটাই আসবে যে মামলায় লেখা আছে যে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এর পিছনে তাহলে এটার জন্য শেখ হাসিনাকে কিভাবে দায়ী করা যায়? এবং অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো জুলাই আগস্ট মাসে ঘটেছে, এই গণহত্যার প্রত্যেকটা কেই তখন আর বিচারে আনার আগে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হবে। কারণ এই প্রশ্নটা এখানে সুকৌশলে রেখে দেওয়া হচ্ছে এই কারণে, কারণ কোনো এক সময় এই হত্যাকাণ্ডগুলোর জন্য মূল দায়ী ব্যক্তিদেরকে আপনারা যখন পিন পয়েন্ট করতে যাবেন, তখন শুরু থেকে এই প্রশ্নগুলো আসবে। আবু সাইদের হত্যা একটা খুবই স্পর্শকাতর হত্যা, যেটার রায় এখন হয়ে যাবে। সেটা নিয়ে আমি জানি যে অনেক দীর্ঘ আলাপ হয়তো আপনারা অন্যান্য চ্যানেলগুলোতে শুনবেন, অনেক আইনজীবীরা বলবেন। প্রয়োজনে আমরাও হয়তো এটা নিয়ে পরবর্তীতে আর একটা পর্ব করব। কারণ আবু সাইদকে গুলি করে হত্যা করা বলা হয়েছে, তার সাক্ষীর মিসম্যাচ আছে, ওইখানকার যে ভিডিও আছে আমরা সকলে দেখেছি, ওইখানে কিন্তু আবু সাইদের সামনে থেকে কোনো গুলি বা রক্তপাত দেখা যাচ্ছে না। বোঝাই যাচ্ছিল যে তখন তাকে রাবার বুলেট দিয়ে আক্রমণ করা হয়েছে এবং সেই রাবার বুলেটগুলোর আক্রমণ এবং তার সেখান থেকে আহত হওয়ার পরে তিনি নিহত হওয়ার আগের যে 1-2 ঘন্টা উনি কোথায় ছিলেন, তার মাথার পিছনে কিভাবে আঘাত করা হয়েছে, এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে আবু সাইদকে বা অন্যান্য প্রত্যেকটা অমানবিক হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কোন উদ্দেশ্যে ঘটিয়েছে, পিছনে কারা ছিল। এবং এই জবাবগুলো যদি আমরা না পাই, ভবিষ্যতে এই পদ্ধতি আরো অনেকেই অনেক সময় কপি করতে পারে এবং সেটা আমাদের সাধারণ ছাত্র জনতার, আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনকে সবসময় ঝুঁকির মুখে রাখবে, যেটা মোটেও কাম্য নয়। আমরা এই আলাপগুলো হয়তো সামনে আগামীতে আরো অনেক বেশিবার তুলব, কিন্তু এই প্রথম রায়ের মধ্যে যে আশুলিয়ার 6 জন পোড়ানোর মামলাটা দেওয়ার যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি, সেই টেন্ডেন্সি থেকে আমরা জানি এগুলা কি ঘটছে, কিভাবে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে। প্রিয় দর্শক, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, একই দিনে সিগনিফিকেন্টলি আমাদের শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, মানে শেখ শুনেই আবার আপনারা ট্রিগার্ড হয়ে যাবেন না, মানে সব শেখের যে দুর্দশা চলছে সবাই সেটা নয়, 2-1 শেখ, পুলিশ অফিসার শেখ এখনো আছেন। তার মধ্যে একজন শেখ সাজ্জাদ আলী, তিনি হচ্ছেন আমাদের ঢাকার দায়িত্বে আছেন, পুলিশের দায়িত্বে আছেন, খুবই ইন্টারেস্টিং পোস্ট এবং পজিশনে আছেন। তিনি বলেছেন যে বাসে আগুন দিলে, আজকে পত্রিকায় এসেছে, বাসে আগুন দিলে ককটেল মারলে সরাসরি গুলি করতে অর্ডার দিয়েছি আমি, কারণ এটা আমাদের আইনে আছে। এর মানে দেখা যাচ্ছে যখন কেউ যদি বাসে আগুন দিলে গুলি করবে, মেট্রো রেলে আগুন দিলে গুলি করতে পারবে না, সেরকম না। মানে কেউ যদি অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করে ধ্বংসাত্মক হয়, তাকে গুলি করে থামানোটা আমাদের আইনে আছে। এখন এই আইনে যদি শেখ সাজ্জাদ আলীর হুকুমে, রেকর্ডে কেউ মারা যেতেই পারে, এই উসিলায় তারা হয়তো গুলি করতেও পারেন বা কেউ আসতেও পারে হয়তো একটা বাসে আগুন পোড়ানোর জন্য বা একটা ককটেল মারার জন্য, পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। জীবনের
নিরাপত্তা দেওয়ার জন্য, জানমালের নিরাপত্তার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। এখন ভবিষ্যতে এই জন্য কি শেখ সাজ্জাদ আলীর বিচার হবে, যে পুলিশ অফিসারটা বা পুলিশের লোকটা গুলি করবে তার বিচার হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হবে এবং আমাদের জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন ওনার বিচার হবে? এই প্রশ্নগুলো কিন্তু আগামীতে উঠবে এবং ওই প্রশ্নগুলাই কিন্তু এই ট্রাইব্যুনালে কোনো এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং জাহাঙ্গীরের বিচার করার জন্য রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে যারা এই তাড়াহুড়া করে বিচারটা তৈরি করছেন, তাড়াহুড়া করে করছেন, এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরের হত্যাকাণ্ডগুলো, সেখানেও কিন্তু প্রায় আরো 700-র মতো লোক মারা গিয়েছেন। মানে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত জাতিসংঘ বলছে যে ওইখানে আরো 700 মানুষ মারা গিয়েছেন। এখন সেইগুলোরও দায় দায়িত্ব শেখ হাসিনার উপরে ফেলে দেওয়া হবে কিনা না আমরা জানি না, কারণ আমরা এই ট্রাইব্যুনালকে দেখেছি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছে ট্রাইব্যুনালের মধ্যে, দেয়াল উপন্যাস থেকে পড়ে একজনের নামের দোষ আর একজনের ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং আমরা দেখেছি এইখানের মধ্যে বিচারক কোন দলের এটা বলা বেআইনি, এটা বললে আইনের অবমাননা হবে, আমি ওইটাতে যাচ্ছি না। আমরা দেখেছি এইটার প্রধান উকিল হচ্ছেন তাজুল ইসলাম, জামাতের বাচ্চা এবি পার্টির নেতা ছিলেন এবং উনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যান প্রাণ দিয়ে যুদ্ধাপরাধীদের সেভ করার চেষ্টা করেছিলেন, খুব ভালো। উনি হচ্ছেন ট্রাইব্যুনালের এক পাশে, আরেক পাশে আরেকটা লোক আছেন, সেটাও তাদেরই নিয়োগ করা লোক। আপনার এই ভিডিওটা কি দেখেছেন? চলেন একটু দেখে আসি এই লোকটা হেসে হেসে কিভাবে বলছে, যে বাইরে বললে তো শরম লাগে না, কি যেন বলছে না, চলুন শুনে আসি। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই কোনো পর্যায়ে নেই। আপনি যে কথা বলেন আপনার আসামিকে খারাপ না খালাস পাবে তা বলে নাই, বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। তো এই হচ্ছে অবস্থা, যেখানের মধ্যে ট্রাইব্যুনালের উভয় পক্ষ জামাতের লোক। এবং খুব ইন্টারেস্টিং, এই মামলায় একজন রাজসাক্ষী আছেন, রাজসাক্ষীটা হচ্ছেন আমাদের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী দিতে চাচ্ছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী দল কারা জানেন? ঠিকই ধরেছেন, শিশির মনির, জামাতে ইসলামের। এটা আমি বলি নাই, এটা আমজনতা পার্টির তারেক আবিষ্কার করেছেন এবং তিনি সকলকে বলেছেন যে শিশির মনিরকে আইনি সুবিধা দিচ্ছেন, সুযোগ সুবিধা করে দিচ্ছেন এবং তার মাধ্যমে সাক্ষ্য অর্জন করছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় কি দেখেছেন, আবরার হত্যা মামলা থেকে শুরু করে এই জুলাই হত্যা মামলার কিছু কি পয়েন্টে যারা ছিল, যারা দায়ী ছিল, তাদের জন্য কেন যেন শিশির মনির এবং জামাতের উকিলরা খুবই বেকুল হয়ে যান। মানে এমন তো না যে জামাত শিবিরের লোকজনের মামলার কোনো অভাব আছে, ওনারা খেতে পারছেন না, তা কিন্তু না, কিন্তু তার খুব বেকুল হয়। আবরার হত্যাকাণ্ডের চিফ মূল আসামি যে 4-5 জন ছিল তাদেরকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য শিশির মনির জামাত ইসলামের সরাসরি সামনে ছিলেন। এবং এখানেও দেখা যাচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্পেসিফিকলি পুলিশের আইজিবি হিসাবে জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ড যতদিন দায়ী ছিলেন তার একটা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তাকে বাঁচানোর জন্য শিশির মনির এগিয়ে আসছেন। সবকিছু কি এক সূত্রে বাঁধা ছিল? সবকিছু কি মেডিকেল ডিজাইনের অংশ? ইতিহাস একদিন এর প্রতিটি প্রশ্নের হয়তো জবাব দিবে। প্রিয় দর্শক, তত